ক্লাস 11 আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব 18 সালের 11 এর অ্যানুয়াল পরীক্ষার সেকশন 1 আর সেকশন 2 অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন আর 1 নম্বরের প্রশ্ন। তো প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে ভূমি অবস্থায় অর্থাৎ গ্রাউন্ড স্টেটে, সেটাকে এইভাবে লিখেছে ভূম্যাবস্থায় ক্রোমিয়ামের সিআর এর ইলেকট্রন বিন্যাস। বাকি অপশনগুলো আমরা লিখব না। সিআর এর ইলেকট্রন বিন্যাস নিচের কোনটি, এটা হচ্ছে প্রশ্ন। সিআর এর পারমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা 24, এটা বলে দেওয়া আছে। তাহলে 24 কে আমরা সাজাবো 1s2 2s2 2p6, তারপর 3s2, তারপর 3p6, তারপরে আছে 4s2 3d4। ক্রোমিয়াম, কপার এগুলো আমরা বিশেষ গুরুত্বের সাথে পড়েছি, তার কারণ এদের একটুখানি আলাদা বা পরিবর্তন আমরা দেখতে পেয়েছিলাম যে এখানে s2 এবং এখানে d4। তো যদি এখানটা 1 হয়ে যায় তো সেটা 2 এর অর্ধেক 1, হাফ ফিল্ড অরবিটালে স্টেবিলিটি পেয়ে গেল 4s টা, এবং এই একটা ইলেকট্রন এখানে এসে যাওয়ায় d তে থাকতে পারে 10টা, সেখানে d তে থাকলো 5টা, তো হাফ ফিল্ড অরবিটালে স্টেবিলিটি পেয়ে গেল। সেই জন্য এই ইলেকট্রন বিন্যাসটা হয়ে যাবে 4s1 3d5। ঠিক আছে, এটা হলো প্রথম প্রশ্ন। এর পরের প্রশ্ন আছে, অপশনগুলো এরকম SF4 PCl5 SF6 আর SO4 2-। এদের মধ্যে কার সংকরায়ন অবস্থাটা sp3d2? তো আমরা এক একটা করে নির্ণয় করব। আমাদের যে সূত্রটা জানা আছে সেটা H = half V plus X minus C plus A। এই হচ্ছে সূত্র। এখানে কোনটা কি? V হচ্ছে যে কেন্দ্রীয় পরমাণু আছে তার ভ্যালেন্স ইলেকট্রন অর্থাৎ যোজ্যতা কক্ষে ইলেকট্রনের সংখ্যা। V কি হয়ে যাবে? V হয়ে যাবে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা। হয়ে গেল। এরপরে আছে x। x হয়ে যাবে যে একযোজী পরমাণু যে কটা যুক্ত আছে তার সংখ্যা। তাহলে একযোজী পরমাণুর সংখ্যা। c কি হয়ে যাবে? c ক্যাটায়নের চার্জ, ক্যাটায়নের আধান, আর A অ্যানায়নের আধান। এই হলো আমাদের সূত্র। এবার এই অনুযায়ী আমরা এক একটা পরমাণুর সংকরায়ন অবস্থায় নির্ণয় করব। প্রথমে SF4 এর ক্ষেত্রে আমরা যেটা দেখব, H = কি হয়ে যাবে? হাফ। S এর বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা 6। আর কি আছে? X এর জন্য F কটা যুক্ত আছে? 4টে, তো 4 লিখলাম। কোনো 4 ক্যাটায়ন অ্যানায়ন কোনো চার্জ নেই, 0। তাহলে কি হয়ে গেল? হাফ ইনটু 10/2 মানে 5। তাহলে এটা হয়ে যাবে 5 হলে সংকরায়ন অবস্থা হয়ে যাবে sp3d। এরপর আমরা দেখব PCl5। PCl5 এর ক্ষেত্রে H = কি হয়ে যাবে? হাফ। P এর লাস্ট কক্ষে ইলেকট্রনের সংখ্যা 5, কজন যুক্ত আছে? 5টা, Cl যুক্ত আছে 5, -0 + 0। তাহলে এটাও হয়ে গেল 10/2, তার মানে 5 হলে কি হয়ে যাবে? সংকরায়ন হয়ে যাবে sp3d। এরপর আমরা দেখব SF6। SF6 এর ক্ষেত্রে কি হয়ে যাবে? হাফ। S এর ভ্যালেন্স ইলেকট্রন 6টা, X কটা আছে? 6,
ক্যাটায়ন অ্যানায়নের কোনো চার্জ নেই, তাহলে এটা পেয়ে গেলাম 12/2 মানে 6। 6 হলে সংকরায়ন অবস্থা হয়ে যাবে sp3b2। তো এটা উত্তর। এটার সংকরায়ন অবস্থাও আমরা দেখে নেব। এক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু S, তো তার জন্য হবে 6 x0 c0 প্লাস 2, এই যে অ্যানায়নের চার্জ রয়েছে 2 সেই জন্য হলো 2, তাহলে এটা হয়ে গেল 8/2, তাহলে হলো 4, এটা হয়ে যাবে sp3। ঠিক আছে, SO4 2 sp3। তো এই সূত্র অনুযায়ী আমরা সংকরায়ন অবস্থা নির্ণয় করে নেব। এরপর 3 নম্বরের প্রশ্নটা বেশ সোজা ছিল। সেক্ষেত্রে আমাদেরকে লোন পেয়ার আর বন্ড পেয়ারের বিকর্ষণের যে ক্রমটা ছিল সেটা লিখতে হবে। তো লোন পেয়ার রিপালশনটা সবচেয়ে বেশি, তারপর আছে লোন পেয়ার বন্ড পেয়ার। এটা একটা সোজা প্রশ্ন, তো এটা মনে রাখবো এবং এটা যদি এসে যায় তো খুব সহজে 1 নম্বর পেয়ে গেলাম। কি দেখতে পাচ্ছি, লোন পেয়ারের রিপালশন সবচেয়ে বেশি, তার কারণ লোন পেয়ারের জন্য সবচেয়ে বেশি জায়গা লাগে, তারপরে লোন পেয়ার বন্ড পেয়ার, তারপরে বন্ড পেয়ার। এইভাবেও তোমরা মনে রাখতে পারো যে এলপি সবচেয়ে বেশি, তারপর এলপি তারপর বিপি। 3 নম্বর। 4 নম্বরে জলের ফোঁটা গোলাকার কেন হয়? জলের ফোঁটা গোলাকার হওয়ার কারণ হচ্ছে পৃষ্ঠটান। কি কারণে গোলাকার? সেই কারণটা হচ্ছে পৃষ্ঠটান। ঠিক আছে, এরপর নাম্বার 5, একটা সিস্টেম আছে, কোন একটা সিস্টেম, কোন তন্ত্র W পরিমাণ কার্যকৃত হলো, আর কিউ পরিমাণ তাপ সরবরাহ করা হলো। তাহলে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি হবে? আভ্যন্তরীণ, এটা থার্মোডাইনামিক্স এর প্রশ্ন, তাপ গতিবিদ্যা, আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি হয়ে যাবে? অপশন গুলো এরকম, ডেল্টা ইউ ইকুয়াল টু কিউ মাইনাস ডাব্লিউ, আর আছে ডেল্টা ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ, আর আছে ডেল্টা ইউ ইকুয়াল টু কিউ, ডেল্টা ইউ ইকুয়াল টু মাইনাস কিউ। এইগুলো এরকম এ বি সি ডি এই অপশন আছে। তাহলে থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল থেকে এই সূত্রটা আমরা পেয়ে যাব যে ডেল্টা ইউ ইকুয়াল টু কিউ মাইনাস ডাব্লিউ। যে পরিমাণ তাপ সরবরাহ করা হলো আর যে পরিমাণ কৃতকার্য হলো সেই দুটোকে মাইনাস করলে আমরা তার আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পাবো। নাম্বার 6 এ আছে সম্পর্ক দেওয়া আছে এবং বলা আছে যে কোন সম্পর্কটা প্রদত্ত, কোন সম্পর্কটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নির্দেশ করে। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নির্দেশ করে। অপশন গুলো হচ্ছে ডেল্টা জি ইকুয়াল টু 0, ডেল্টা জি গ্রেটার দেন 0, ডেল্টা জি লেস দেন 0, আরেকটা আছে ডেল্টা এইচ ইকুয়াল টু টি ডেল এস। এই চারটে অপশন দেওয়া আছে। ডেল্টা জি নেগেটিভ, এটা হচ্ছে কোনো রাসায়নিক কোনো বিক্রিয়া বা কোনো প্রক্রিয়া সেটা স্বতঃস্ফূর্ত কিনা সেটা বোঝার জন্য কি মনে রাখবো, ডেল্টা জি নেগেটিভ। নাম্বার 7 এ আছে কেপিকেসি নির্ণয় করতে হবে। কেপিকেসির মধ্যে সম্পর্ক রিঅ্যাকশনটা হলো 2SO2G
প্লাস O2G রিভার্সেবল চিহ্ন 2SO3G। এর অপশনগুলো লিখলাম না, এর কেপি কেসির মধ্যে সম্পর্কটা লিখে নেব, দেখে নেব, এবং তারপর যেটা মিলবে সেটাই তাহলে আমাদের উত্তর হয়ে গেল। কেপি কেসির মধ্যে কেমন পি আর সি এর মধ্যে সম্পর্কটা প্রথমে জানবো। তাহলে পিভি ইকুয়াল টু এন আর টি। পি মানে পার্শিয়াল প্রেসার, সি মানে কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব। তাহলে পি ইকুয়াল টু হয়ে গেল এন বাই ভি আর টি। এই এন বাই ভি ইকুয়াল টু সি, অর্থাৎ এন বাই ভি কে আমরা কনসেন্ট্রেশন দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে পি ইকুয়াল টু সি আর টি, এই সূত্রকে কাজে লাগাবো আমরা। তো এই রিঅ্যাকশনের কেপি ইকুয়াল টু কত দাঁড়ালো? কেপি ইকুয়াল টু হয়ে যাবে পি SO3 তার স্কোয়ার, পি SO2 স্কোয়ার, পি O2 স্কোয়ার। এই হয়ে গেল কেপি। কি দেখতে পাচ্ছি এখানে এই সামনে 2 আছে, সেটার জন্য স্কোয়ার হলো PSO3 মানে পার্শিয়াল প্রেসার অফ SO3। এরপর একে আমি কনসেন্ট্রেশন দিয়ে নিয়ে যাচ্ছি, তাহলে কি দেখতে পাবো? CRT দিয়ে রিপ্লেস করব। থার্ড ব্র্যাকেট যে আমরা যখন প্রকাশ করি তখন হয়ে যায় সি, তাহলে এই RT সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই PSO2 ইকুয়াল টু দাঁড়ালো SO3 থার্ড ব্র্যাকেট RT, কনসেন্ট্রেশন CRT হলো। এবার SO2 এর ক্ষেত্রেও লিখবো SO2 RT স্কয়ার, এটা আছে PO2, তার মানে হয়ে যাবে O2 RT। এই হয়ে গেল, CRT দিয়ে রিপ্লেস করলাম। এবার RT গুলোকে কাটলে আমি দেখতে পাবো এখানে RT স্কয়ার আছে, এখানে RT স্কয়ার আছে, এই দুটো কেটে গেল। KC তে সহজেই এসে যাবে, আগে আমি সেটা লিখছি। তাহলে SO3 তার স্কয়ার SO2 স্কয়ার O2 পেয়ে গেলাম, এটা হচ্ছে KC। এবার RT গুলোর ক্ষেত্রে কি হবে? এখানেও স্কয়ার আছে, এখানেও স্কয়ার আছে, এই RT কেটে গেল, একমাত্র RT থাকলো এইটা। এর পরের লাইনে তাহলে এই উপরেরটা মুছে দিয়ে লিখছি। এর পরের লাইনে আমরা কি পাবো? পরের লাইনে পেয়ে যাব KP ইকুয়াল টু কি পাবো? KC বাই RT, বা আমরা কি লিখতে পারি? KC RT টু দি পাওয়ার -1, যেহেতু নিচে আছে সেই জন্য এটাকে RT টু দি পাওয়ার -1 করলাম। 7 নম্বর প্রশ্ন, এবার 8 আছে ম্যাগনেসিয়ামের সাথে কৌণিক সম্পর্ক কার দেখা যায়? ম্যাগনেসিয়ামের সঙ্গে কৌণিক সম্পর্ক, ঠিক আছে। অপশনগুলো এরকম: সোডিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম আর ক্যালসিয়াম। তার জন্য আমরা যে ক্লাস 10 থেকে মনে রাখছি পর্যায় সারণী, যেটুকু সেটুকু মনে রাখলেই আমার হবে। এটা পর্যায় 1, দুটো মৌল আছে হাইড্রোজেন, হিলিয়াম। নেক্সটে কি আছে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। এর পরের লাইনে কি আছে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, অক্সিজেনের নিচে সালফার, ফ্লুরিনের নিচে ক্লোরিন, নিয়ন, আর্গন। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ম্যাগনেসিয়ামের সাথে কৌণিক সম্পর্ক কার আছে? লিথিয়ামের। ম্যাগনেসিয়ামের সঙ্গে কৌণিক সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি লিথিয়ামের। ঠিক আছে, এটা হলো উত্তর। 9 নম্বরে আছে প্রদত্ত তরলগুলির মধ্যে কোনটিতে সোডিয়াম সংরক্ষণ করা হয়? সোডিয়াম খুব সক্রিয় ধাতু,
সেই কারণে বাতাসের জলীয় বাষ্পের সংস্পর্শে এলেই বিক্রিয়া ঘটায়। তার কারণে সোডিয়ামকে জলের সাথে তো আমরা রাখতেই পারি না, কেরোসিন তেলে ডুবিয়ে রাখতে হয় যাতে বাতাসের সংস্পর্শে আসতে পারে না। অপশনগুলো হলো জল, ইথানল, কেরোসিন তেল, আর আছে মিথানল। তো সোডিয়ামকে আমরা কিসে সংরক্ষণ করি? কেরোসিন তেলে। সোডিয়ামকে কেরোসিন তেলের মধ্যে ডুবিয়ে রাখা হয় যাতে বাতাসের সংস্পর্শে আসতে না পারে। 9। এবার 10, কোনটা কার্বন আয়ন বলতে হবে? কোনটি কার্বন আয়ন? অপশনগুলো হলো, সবগুলো এক্ষেত্রে বলতে হবে যেহেতু আমাকে কার্বন আয়ন খুঁজতে হবে। C, CH3, CO minus, D, C6, H5O minus। এক্ষেত্রে ঋণাত্মক চিহ্ন বা নেগেটিভ চার্জটা আছে O তে, এক্ষেত্রে আছে কার্বনে, এক্ষেত্রে আছে O তে, এক্ষেত্রে আছে O তে। তাহলে কার্বনে যদি ঋণাত্মক আধান থাকে তবে সেটা কার্বন আয়ন হয়ে যাবে। তো কার্বন আয়ন কোনটা হলো? CH3CH2 মাইনাস। হাইড্রোজেনের উপর মাইনাস থাকলেও এই মাইনাসটা কোথায় আছে? কার্বনে আছে। এটা দেখতে এইরকম হয়ে যাবে। CH3C, এই যে দুটো হাইড্রোজেন আছে, এই দুটো হাইড্রোজেন এই কার্বনে মাইনাস, বাকিগুলোর ক্ষেত্রে প্রত্যেকটাই রয়েছে অক্সিজেনে মাইনাস। 10। এরপর 11, জৈব যৌগের ক্ষেত্রে নাইট্রোজেনের শনাক্তকরণে ল্যাসাইন টেস্ট করা হয়। তো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। অন্য ক্ষেত্রেও ল্যাসাইন পরীক্ষা আমরা কেন করি? জৈব যৌগের নাইট্রোজেনের উপস্থিতি শনাক্তকরণের জন্য। জৈব যৌগে নাইট্রোজেনের উপস্থিতি, এটা বুঝতে পারি ল্যাসাইনের পরীক্ষার সাহায্যে। এখানে যে প্রশ্নটা এসেছে সেটা হলো ল্যাসাইন পরীক্ষায় জৈব যৌগে নাইট্রোজেনের উপস্থিতি বোঝার জন্য জৈব যৌগটিকে কোন ধাতুর সাথে গলানো হয়। এটা প্র্যাকটিক্যালেও আমরা করে থাকি, সোডিয়াম ধাতুর সাথে গলানো হয়। সোডিয়াম ধাতুর সাথে বা সঙ্গে জৈব যৌগটিকে গলানো হয়। ঠিক আছে, তাহলে এটা আমরা কি মনে রাখছি যে ল্যাসাইন পরীক্ষা, এই পরীক্ষায় কোন জৈব যৌগে নাইট্রোজেন আছে কিনা সেটা বোঝা যায় এবং সেই পরীক্ষাটাতে কি করা হয়? সোডিয়াম ধাতুর সাথে জৈব যৌগটিকে ফিউজ করা হয় বা গলানো হয়। হলো 11। এরপর 12, 12তে আছে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট। অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট এর সঙ্গে বিক্রিয়া করে কারা? যে অপশনগুলো আছে HC, ট্রিপল বন্ড CH, অ্যাসিটিলিন, নামগুলো আছে, সংকেতগুলো লিখতে হবে। এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অ্যাসিটিলিন। তারপরে আছে মিথাইল অ্যাসিটিলিন, অর্থাৎ CH3C ট্রিপল বন্ড CH। তারপর আছে এটা মিথাইল অ্যাসিটিলিন, ইথাইল অ্যাসিটিলিনও আছে, C2H5C ট্রিপল বন্ড CH। এটা এক্ষেত্রে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট কার সাথে বিক্রিয়া করবে? আরেকটা আছে ডাইমিথাইল অ্যাসিটিলিন, ডাইমিথাইল অ্যাসিটিলিন। আচ্ছা, অ্যাসিটিলিন, মিথাইল অ্যাসিটিলিন, ইথাইল অ্যাসিটিলিন, ডাইমিথাইল অ্যাসিটিলিন। প্রশ্নটা হচ্ছে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট কার সাথে বিক্রিয়া করবে না?
ট্রিপল বন্ডের সাথে যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনটা অ্যাসিডিক, তো সেই সমস্ত ক্ষেত্রে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট বিক্রিয়া করবে এবং সাদা অধক্ষেপ উৎপন্ন হবে। তো এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি দুটো হাইড্রোজেন আছে, এক্ষেত্রে একটা হাইড্রোজেন আছে, এক্ষেত্রে একটা হাইড্রোজেন আছে, কিন্তু এই যৌগটাতে ট্রিপল বন্ডের সাথে কোনো হাইড্রোজেন নেই, অর্থাৎ ডাইমিথাইল অ্যাসিটিলিন অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করবে না। ভালো করে বুঝে নাও, এই যে অ্যাসিটিলিনের সাথে ট্রিপল বন্ডের সাথে যে হাইড্রোজেন থাকে সেই হাইড্রোজেনটা অ্যাসিডিক হয়, তো সেটাকে আমরা ধাতু দিয়ে প্রতিস্থাপন করতে পারি। কিন্তু তাহলে এই বিক্রিয়ায় অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট যখন দেবো, এই দুটো হাইড্রোজেন সিলভার দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে এবং সিলভার অ্যাসিটিলাইডের সাদা অধক্ষেপ উৎপন্ন হবে। সেই দিয়ে আমরা অ্যাসিটিলিনকে চিনতেও পারি, শনাক্ত করতে পারি। তো প্রান্তীয় হাইড্রোজেন, এই ট্রিপল বন্ড হাইড্রোজেন, এই তিনটে যৌগ আছে, একমাত্র এই যৌগটা অর্থাৎ ডাইমিথাইল অ্যাসিটিলিনের ক্ষেত্রে নেই, তার মানে এই যৌগটা বিক্রিয়া করবে না। এই প্রশ্নটা ছিল 12 নম্বরে। 13 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোন রিঅ্যাকশন গুলো মার্কনিকফের নিয়ম অনুযায়ী হবে? রিঅ্যাকশন গুলো আমরা লিখছি, CH3CH ডবল বন্ড CH2 প্লাস HCl CH3 CH ডবল বন্ড CH2 প্লাস HCl, সঙ্গে কি আছে পারক্সাইড। ঠিক আছে, এখানে বলেছে যে কোনটাতে হবে না, মার্কনিকফের নিয়ম অনুযায়ী কোনটা হবে না। CH3 CH ডবল বন্ড CH2 প্লাস HBr, এটা অপশন A B C D। CH3 CH ডবল বন্ড CH2 প্লাস HBr, এক্ষেত্রে পারক্সাইড আছে। তাহলে প্রশ্নটা হচ্ছে কোন অ্যাডিশনটা মার্কনিকফের নিয়ম অনুযায়ী হবে না। মার্কনিকফের নিয়ম অনুযায়ী হবে না। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডবল বন্ড আছে, HCl আছে, মার্কনিকফের নিয়ম অনুযায়ী হবে। কি নিয়ম সেটা? হাইড্রোজেনটা যুক্ত হবে যে কার্বনের সাথে বেশি হাইড্রোজেন আছে, অর্থাৎ এই কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত হবে, এই কার্বনের সাথে Cl যুক্ত হবে। HCl আছে, ডবল বন্ড আছে, পারক্সাইড আছে, মার্কনিকফের নিয়ম অনুযায়ী হবে, কারণ HCl থাকলে পারক্সাইড এফেক্ট কাজ করে না। তাহলে এই ক্ষেত্রেও এই কার্বনে হাইড্রোজেন যুক্ত হবে, এই কার্বনে Cl যুক্ত হবে। HBr আছে, ডবল বন্ড আছে, এক্ষেত্রেও মার্কনিকফের নিয়ম অনুযায়ী যুক্ত হবে। এই কার্বনের সাথে হাইড্রোজেন, এই কার্বনের সাথে Br যুক্ত হবে। এই অপশনটা অর্থাৎ ডি অপশনটাতে মার্কনিকফের নিয়ম অনুযায়ী হবে না। HBr আছে এবং পারক্সাইড আছে, সেজন্য এটাতে কি হবে? অ্যান্টি মার্কনিকফ অ্যাডিশন হবে, অর্থাৎ এই কার্বনে Br যুক্ত হবে, এই কার্বনে যুক্ত হবে হাইড্রোজেন। 13 হয়ে গেল। এমসিকিউ এর লাস্ট প্রশ্ন 14 এর প্রশ্নটা আছে, মোটর গাড়ি নিঃসৃত কোন গ্যাসটি আলোক রাসায়নিক ধোঁয়াশার জন্য দায়ী? তাহলে আলোক রাসায়নিক ধোঁয়াশার জন্য দায়ী গ্যাস কোনটা? অপশনগুলো হচ্ছে SO2, CO, NO, D, CO2। উত্তর কি হয়ে যাবে? উত্তর হবে NO। তাহলে কোন গ্যাসটা আলোক রাসায়নিক ধোঁয়াশার জন্য দায়ী? সেটা হয়ে যাবে NO।
সেকশন 1 এমসিকিউ শেষ। এবার সেকশন 2 এসএকিউ টাইপ প্রশ্ন। 1 নম্বরের প্রশ্নে একটা ছোট্ট অঙ্ক আছে, বলে দেওয়া আছে যে একটা যৌগ তার স্থূল সংকেত CH2O, এটা হয়ে গেল এর স্থূল সংকেত। স্থূল সংকেত আর কি কি বলা আছে, এই কার্বন 12, হাইড্রোজেন 1, অক্সিজেন 16, এটাও বলা আছে। আর যেটা বলা আছে যে এর আণবিক সংকেত 100, আণবিক ওজনটা হচ্ছে 180। আমাদেরকে নির্ণয় করতে হবে, তাহলে প্রশ্নটা কি, স্থূল সংকেত বলা আছে CH2O, কার্বন 12, হাইড্রোজেন 1, অক্সিজেন 16, এটাও বলা আছে, আর বলা আছে আণবিক ওজনটা 180। তো আমাদেরকে নির্ণয় করতে হবে এর আণবিক সংকেতটা। কি করব তার জন্য, আমরা এর আণবিক সংকেতটা ধরে নেব, এইটা আণবিক সংকেত ধরে নেব। তাহলে এটা ইকুয়াল টু আমরা পেয়ে যাব 180। কি হলো তাহলে, কার্বনের জন্য 12, হাইড্রোজেন 1 into 2, সংখ্যায় দুটো আছে, একটার জন্য 1, অক্সিজেন 16, n ইকুয়াল টু 180। এটা হলো। তারপরে কি দেখতে পাচ্ছি, এক্ষেত্রে যোগ যদি করি আমরা এটাকে 12 যোগ 2 যোগ 16, এটা n ইকুয়াল টু 180। তাহলে এটা পাচ্ছি আমরা 30n ইকুয়াল টু 180। এটা আমরা ধরে নিয়েছি, এটা হচ্ছে আণবিক সংকেত। আণবিক সংকেত এটা ধরেছি। n এর মান কি পেলাম, n ইকুয়াল টু পেয়ে গেলাম 180/30 ইকুয়াল টু 6। তাহলে যৌগটা কি হয়ে যাবে, CH2O6, অর্থাৎ এর আণবিক সংকেত হয়ে যাবে C6H12O6। এই একটা অঙ্ক ছিল 1 নম্বরে। এরপর বলেছে লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এদেরকে আয়ন এনথালপির ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। এদেরকে কি বলেছে, আয়ন এনথালপির ঊর্ধ্বক্রমে। তার জন্য আমাদের আবার দরকার হবে সেই পিরিয়ডিক টেবিলটা। ফার্স্ট লাইন হিলিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন দ্বিতীয় পর্যায়। তৃতীয় পর্যায়ে আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর আছে আর্গন। তো এক্ষেত্রে যে মৌলগুলো আমাদেরকে দিয়েছে সেটা হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম আর সোডিয়াম, ম্যাগনেসিয়াম। তার মানে লিথিয়াম বেরিলিয়াম কি হবে, লিথিয়াম বেরিলিয়ামের একই পর্যায়ে আছে, তাই আয়োনাইন এনথালপির ক্ষেত্রে এরকম ক্রম আমরা দেখতে পাই। তার কারণ বেরিলিয়ামের যে ইলেকট্রন বিন্যাস সেটা 1:2:2, ফুলফিল অরবিটাল, তো ইলেকট্রন ছাড়তে চায় না, তাই লিথিয়ামের তুলনায় বেরিলিয়ামটা বেশি। একই রকম ভাবে সোডিয়ামের তুলনায় বেশি কার, ম্যাগনেসিয়ামের। সোডিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামটা বেশি। এই দুটো হয়ে গেল পর্যায় বরাবর। এবার শ্রেণী বরাবর আমরা যদি দেখি তাহলে কি দেখতে পাবো, লিথিয়ামের চেয়ে সোডিয়াম কম, তাহলে সোডিয়াম কম, তারপরে লিথিয়াম, এই পেলাম। আরেকটা রিলেশন কি দেখতে পাবো, বেরিলিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের চেয়ে বেরিলিয়াম বেশি, ম্যাগনেসিয়ামের চেয়ে বেরিলিয়াম। তো ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় অনুযায়ী আমরা যদি সাজাই, সবচেয়ে কম কাকে পেলাম, সোডিয়াম, তারপরে পেলাম লিথিয়াম, তারপরে পেলাম ম্যাগনেসিয়াম, তারপরে পেলাম বেরিলিয়াম। তো এই বরাবর আমরা চারটে রিলেশন কেন পেলাম, দুটো পেলাম আমরা শ্রেণী বরাবর, দুটো পেলাম পর্যায় বরাবর। তো সেটাকে সাজিয়ে আমরা যে ঊর্ধ্বক্রম পেলাম, সোডিয়াম সবচেয়ে কম, তারপর লিথিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তারপর বেরিলিয়াম। পর্যায় সারণীটা থাক। এর আরেকটা অপশন রয়েছে এক্ষেত্রে, অথবা আছে। অথবাই কি বলা আছে, অথবাই বলা আছে ফ্লুরিন, ক্লোরিন, নাইট্রোজেন আর সিলিকন। তাহলে ফ্লুরিন, ক্লোরিন, নাইট্রোজেন, সিলিকন,
এদেরকে আমার সাজাতে হবে তড়িৎ ঋণাত্মকতার নিম্নক্রমে। তড়িৎ ঋণাত্মকতার নিম্নক্রমে সাজাতে হবে। নিম্নক্রমে মানে বড় থেকে ছোট সাজাবো। ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, তারপর ক্লোরিন, তারপর আসবে নাইট্রোজেন এবং তারপর আসবে সিলিকন। সিলিকনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম। তাহলে কি পেলাম? ফ্লুরিন সবচেয়ে বেশি, তারপর ক্লোরিন, তারপর নাইট্রোজেন, তারপর সিলিকন। এই হয়ে গেল 2 নম্বর প্রশ্ন। 3 নম্বরে একটা খুব সোজা ডাইরেক্ট প্রশ্ন আছে। নিঃসঙ্গ সিস্টেম বলতে আমরা কি বুঝি? নিঃসঙ্গ সিস্টেম মানে আইসোলেটেড সিস্টেম। যদি কোনো সিস্টেম এই রকম হয় যে তার সাথে পারিপার্শ্বিকের ভর এবং শক্তি কোনোটারই আদান প্রদান হচ্ছে না, তখন তাকে বলা হয় নিঃসঙ্গ সিস্টেম। নিঃসঙ্গ সিস্টেম বা আইসোলেটেড সিস্টেম কাকে বলবো? যদি কোনো সিস্টেম তার পারিপার্শ্বিকের সঙ্গে ভর ও শক্তি কোনোটিরই আদান প্রদান না করে। ভর শক্তি কোনোটারই আদান প্রদান হচ্ছে না, তাকে বলছি আমরা নিঃসঙ্গ সিস্টেম। এর সাথে আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো এনট্রপির এসআই একক কি? এনট্রপির কে আমরা এইভাবে প্রকাশ করি, S equal to Q by T। তাহলে এনট্রপির এসআই একক হয়ে গেল জুল পার কেলভিন বা জুল কেলভিন -1। জুল পার কেলভিন বা জুল কেলভিন -1। জুল ওপরে, কেলভিন নিচে। জুলকে কেলভিন দিয়ে ভাগ করেছি, তাই কেলভিনকে ওপরে তুললাম, কেলভিন -1। এর সাথে আরেকটা কনভার্সন আছে, অ্যাসিটিলিন থেকে ইথিলিন কি করে যাব? অ্যাসিটিলিন থেকে যাব আমরা ইথিলিনে, CH2 ডবল বন্ড CH2। কি করতে হবে তাহলে? আমাকে বিজারণ করতে হবে। বিজারণটা যাতে ইথেন অবধি চলে না যায়, তাই বিজারণটাকে আটকাতে হবে। তাই জন্য আমাকে একটা অনুঘটক দিতে হবে, সেটা হচ্ছে সোডিয়াম লিকুইড NH3 দিতে পারি আমরা। আরেকটা দিতে পারি লিন্ডলার ক্যাটালিস্ট। লিন্ডলার ক্যাটালিস্ট বা অনুঘটক। লিন্ডলার অনুঘটক কি দেব তাহলে? PDCaCO3। এই দিয়ে আমরা কনভার্সনটাকে ইথেন অবধি যেতে দেবো না, ইথিলিনে আটকে দেবো। আজকের ক্লাস এই পর্যন্তই। মন দিয়ে তোমরা অ্যানুয়ালের জন্য প্রিপারেশনটা করতে থাকো।